আপনি শুনছেন ম্যাজিক বক্স অডিও স্টোরিজ। হ্যাঁ, জানি যে আপনি একটা ভূতের গল্পের জন্য মন থেকে অপেক্ষা করে আছেন। সেই জন্যই তো নিয়ে এসেছি আমাদের এবারের এই খাঁটি গ্রাম বাংলার ভূতের গল্প। যারা আগে থেকেই সঙ্গে আছেন তাদের আর নতুন করে কিছু বলার নেই, শুধু মন থেকে অফুরান ভালোবাসা। আর আপনি নবাগত হলে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তাহলেই তো শুনতে পাবেন প্রতি সপ্তাহে নতুন নতুন নানান স্বাদের গল্প। আমাদের এবারের নিবেদন সৌমেন মজুমদারের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প ঝোড়ার পথের ভয়। সন্ধ্যা নেমেছে, শেষবেলার সূর্য অস্ত গেছে দিগন্তের ওপারে। আকাশের পশ্চিম কিনারায় আবিরের মতো ছড়িয়ে আছে তার শেষ আভা। বাতাস থমথমে। দিনভর কাঠফাটা রোদের পর এখন যেন এক অদ্ভুত নীরবতা গ্রাস করেছে চারদিক। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছে সুতপা, হাতে তার জলের কলসি। বয়স তার সবে 20 ছুঁই। এই ভরা গ্রীষ্মে পুকুর শুকিয়ে কাঠ, তাই মাইলখানেক দূরের ঝোড়ার কাছে যেতে হয় জল আনতে। ঝোড়ার পথটা গ্রামের সীমানা ছাড়িয়ে ঘন জঙ্গলের পাশ দিয়ে গেছে। সে পথ ধরে হাঁটতে হাঁটতে সুতপার মনে আজ কেমন যেন ভয় ভয় করছে। ছোটবেলায় ঠাকুমার কাছে সে কত গল্প শুনেছে এই জঙ্গলের, বিশেষ করে ঝোড়ার পথের পাশের সেই পুরনো অশ্বত্থ গাছটা নিয়ে। ঠাকুমা বলতো, ওই গাছে নাকি এক ডাইনি থাকে। অমাবস্যার রাতে তার কালো ছায়া নেমে আসে ওই গাছে। যে তার নজরে পড়ে তার আর রক্ষে নেই। সুতপা অবশ্য এইসব গল্পকে স্রেফ লোককথা বলেই মনে করে। লেখাপড়া করেছে সে, এইসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। কিন্তু আজকের এই থমথমে পরিবেশ আর ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক যেন তার মনের গভীরে লুকিয়ে থাকা ভয়টাকে জাগিয়ে তুলছে। সুতপা আরও দ্রুত পা চালালো। ঝোড়া থেকে জল ভরে ফিরে আসার সময় আধার আরও গাঢ় হয়েছে। আকাশে চাঁদ ওঠেনি আজ, শুধু তারার টিমটিমে আলোয় পথটা আবছা দেখা যাচ্ছে। হঠাৎই একটা অদ্ভুত গন্ধ তার নাকে এলো। কটু তীব্র এক পচা গন্ধ। সুতপা থমকে দাঁড়ালো, চারপাশে তাকালো। কিছুই চোখে পড়ল না, কিন্তু গন্ধটা যেন আরো আরো তীব্র হচ্ছে। তার বুকটা ধড়ফড় করে উঠল। কিছু দূর যেতেই সুতপা শুনতে পেল একটা অদ্ভুত শব্দ, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁচড়ে হেঁচড়ে আসছে। সুতপার গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে চারপাশে তাকালো, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। সে তার হাতের জলের কলসিটা আরো শক্ত করে ধরল। এসব মনের ভুল আমার। নিজেকে বোঝাতে চাইল সে, কিন্তু শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছে, যেন
আরও কাছে এগিয়ে আসছে। সুতপা এবার দৌড়াতে শুরু করলো। তার মনে হলো কেউ যেন তার পিছনে পিছনে ছুটছে। তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। সে পিছনে ফিরে তাকানোর সাহস পেল না, শুধু প্রাণপণে দৌড়াতে লাগলো। তার কানে বাজছে ঠাকুমার সেই কথাগুলো। অসত্যের ডাইনি, সে নাকি মানুষের রক্ত খায়। তার লম্বা চুল আর চোখ দুটো আগুনের মতো লাল। হঠাৎই তার মনে হলো কেউ যেন তার কাঁধ স্পর্শ করেছে, একটা শীতল ছোঁয়া। সুতপা চিৎকার করে উঠল। তার হাত থেকে জলের কলসিটা ছিটকে পড়ল মাটির উপরে। সন্ধ্যার অন্ধকারে ভাঙা কাঁচের টুকরোর মতো জল ছড়িয়ে পড়ল চারদিকে। সুতপা জ্ঞান হারানোর আগে শুধু দেখল অশ্বত্থ গাছটার ডালে দুটো চোখ যেন জ্বলছে, আগুনের মতো লাল। আর সেই পচা গন্ধটা তার শ্বাস চেপে ধরছে ক্রমাগত। সুতপা যখন জ্ঞান ফিরে পেল, তখন প্রথমটায় তার মনে হলো চারপাশে ঘুটঘুটে অন্ধকার। তার মাথাটা ভারী লাগছে। তার শরীরের প্রতিটি পেশিতে যেন অসহ্য ব্যথা। চোখ মেলে সে দেখল সে তার নিজের ঘরে বিছানায় শুয়ে আছে। মৃদু লণ্ঠনের আলোয় মায়ের উদ্বিগ্ন মুখটা আবছা দেখা যাচ্ছে। মা তার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। মা, মা, আমি সুতপা ক্ষীণ কণ্ঠে বলতে চাইল। মা তার ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করল চুপ থাকতে। চুপ কর মা, এখন কথা বলতে হবে না। ভগবানের কৃপা যে তোর জ্ঞান ফিরেছে। সুতপা চেষ্টা করল মনে করতে কি হয়েছিল। ঝোড়া থেকে জল আনা, সেই পচা গন্ধ, অদ্ভুত শব্দ, আর শেষে সেই লাল চোখ। সব যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। কিন্তু তার শরীরের ব্যথা আর শুকিয়ে যাওয়া গলা জানান দিচ্ছে ওটা স্বপ্ন ছিল না। কি হয়েছিল মা? সুতপা জিজ্ঞাসা করল, এবার একটু স্পষ্ট স্বরে। মা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলিস না, আমি তো চিন্তা করছিলাম তোর ফিরতে দেরি হচ্ছে সেই জন্য। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে তোর মেসোমশাই আর গ্রামের কয়েকজন লোক তোকে অজ্ঞান অবস্থায় ঝোড়ার পথের ধারে খুঁজে পায়। তোর কলসিটা ভাঙা ছিল, আর তোর শরীরটা তো পুরো বরফের মতো ঠান্ডা ছিল। সুতপা চোখ বন্ধ করল। তার মনে পড়ল সেই শীতল স্পর্শ। মা, অশ্বত্থ গাছ, সেখানে সেখানে কিছু ছিল। মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত সুতপার মুখ চেপে ধরল। চুপ, একদম চুপ। ওই গাছের নাম মুখে আনিস না, ওটা অভিশপ্ত গাছ। সুতপা অবাক হয়ে তার মায়ের দিকে তাকালো। তার মা বরাবরই এসব কুসংস্কারে বিশ্বাস করত না। আজ তার চোখে যেন এক অদ্ভুত ভয়। কিন্তু মা, আমি দেখেছি লাল চোখ। মা সুতপার হাত শক্ত করে ধরে বলল, শোন মা, ওই গাছের ধারে কাছে আর যাবি না। গ্রামের সবাই জানে ওই অশ্বত্থে এক ডাইনি থাকে। সে নাকি বহু বছর আগে ওই গাছের তলায় অপঘাতে মৃত এক কুমারী মেয়ে। তার অতৃপ্ত আত্মা ওই গাছে আশ্রয় নিয়েছে। সে নাকি জোয়ান মেয়েদের উপর নজর দেয়, তাদের নিজের দিকে টেনে নেয়। সুতপা বিশ্বাস করতে পারছিল না। তার মা এমন কথা বলছে। এসব কুসংস্কার মা, আমি তো স্কুলে পড়েছি। এসব জিনিস আর বইয়ে পড়া যুক্তি এক নয় রে মা। এইসব বিষয়ে বিজ্ঞান চলে না, চলে শুধু বিশ্বাস। আর এই বিশ্বাসই আমাদের বাঁচিয়ে রাখে। পরের কয়েকটা দিন সুতপা ঘরের বাইরে বের হলো না। তার শরীর দুর্বল আর মনটা কেমন যেন অস্থির হয়ে আছে।
রাতের বেলায় ঘুমোতে গেলেই তার চোখের সামনে ভেসে ওঠে সেই লাল চোখ দুটো, আর কানে বাজে সেই অদ্ভুত ঘষে ঘষে এগিয়ে আসার শব্দটা। সে বুঝতে পারছিল না এটা কি শুধুই তার মনের ভয়, নাকি সত্যিই কিছু ঘটেছিল সেদিন। ঘরের কোণায় বসে সুতপা যখন সেদিনের ঘটনা নিয়ে ভাবছিল, তখন তার চোখের সামনে ভাসছিল মামাতো বোন রীতার ফ্যাকাশে মুখটা। গত বছর রীতাও তো এক সন্ধ্যায় ওই ঝোড়ার পথ দিয়ে বাড়ি ফিরছিল। তারপর থেকেই তার শরীরে এক অজানা অসুস্থতা বাসা বেঁধেছে। রীতা কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে, কারো সাথে ঠিক করে কথা বলে না, চোখ দুটো কেমন যেন নিষ্প্রভ। গ্রামের বৈদ্যরা অনেক চেষ্টা করেও তার রোগ নির্ণয় করতে পারেনি। সুতপার মনে পড়ল, রীতার পরিবার তখন বলেছিল রীতা সেদিন নাকি ঝোড়ার পথ থেকে ফেরার সময় অশ্বত্থ গাছটার নিচে কিছু একটা দেখেছিল। তারপর থেকেই সে এমন অসুস্থ। কিন্তু তারা সেই ব্যাপারটা আর বেশি দূর বাড়াতে চায়নি। সুতপা ভাবতে শুরু করল, রীতার অসুস্থতার পিছনেও কি সেই অভিশপ্ত অশ্বত্থের কোনো ভূমিকা আছে? সে কি তাহলে সেদিন ওই অশরীরী আত্মার শিকার হয়েছিল? এইসব ঘটনা কি শুধুই কাকতালীয়? এই গ্রামের প্রতিটি ধূলিকণা, প্রতিটি গাছ, উন্মুক্ত বাতাস যেন কোনো এক অজানা বিপদের ইঙ্গিত দিচ্ছে। সুতপার মনে বিশ্বাস জন্মাতে শুরু করল, গ্রামের মানুষ যে অশ্বত্থের ডাইনির কথা বলে সে হয়তো নিছক গল্প কথা নয়, হয়তো কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে এর পিছনে। আর সেই ভয়ঙ্কর বিপদ যেন সুতপাকে ক্রমশ গ্রাস করছে। কয়েকটা দিন কাটতেই সুতপার শারীরিক দুর্বলতা কিছুটা কাটল, কিন্তু মনের ভিতরের অস্থিরতা বেড়েই চলেছে। একটা জিজ্ঞাসা তাকে তাড়া করে বেড়াচ্ছে। একদিন দুপুরে যখন মা বিশ্রাম নিচ্ছিল, সুতপা পা টিপে টিপে ঘর থেকে বের হলো। তার গন্তব্য সেই অভিশপ্ত অশ্বত্থ গাছ। তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয় আর কৌতূহল। সে জানে এই কাজটা বিপজ্জনক, কিন্তু অজানা এক শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই দিকে। ধীর পায়ে সে ঝোড়ার পথে এগিয়ে চলল। এ সময় পথে বিশেষ লোকজন নেই। দিনের আলোয় সব কিছু স্বাভাবিক মনে হলেও অশ্বত্থ গাছের কাছাকাছি যেতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। গাছটা আগের চেয়েও যেন বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে। তার বিশাল শাখা প্রশাখাগুলো যেন কোনো অশুভ শক্তির প্রতি অনুগত। গাছের গোড়ায় জমাট বেঁধে আছে এক অদ্ভুত নীরবতা। সুতপা চারপাশে তাকালো। ঝোপঝাড় আর শুকনো পাতার স্তূপ ছাড়া কিছুই নেই। হঠাৎই তার চোখ পড়ল গাছের ঠিক নিচে, যেখানে পড়ে তার কলসিটা ভেঙেছিল। সেখানে মাটিতে এক ধরনের কালচে ছোপ, যেন পোড়া মাটির দাগ। সুতপা ঝুঁকে দেখল, গন্ধটা তখনও হালকা লেগে আছে, সেই পচা তীব্র গন্ধ। সুতপা আরও একটু সাহসী হয়ে গাছের দিকে এগিয়ে গেল। গাছের গুড়ি হাত দিয়ে স্পর্শ করে অনুভব করতে চাইল। হঠাৎই তার মনে হলো গাছের ছাল থেকে যেন মৃদু একটা গুঞ্জন ভেসে আসছে, খুব ক্ষীণ, প্রায় শোনা যায় না
এমন একটা শব্দ, যেন বহু দূর থেকে কেউ ফিস ফিস করে কথা বলছে। সুতপা কান পাতল। শব্দটা আরও স্পষ্ট হলো, কিন্তু তার কোনো অর্থ হয় না, শুধু এলোমেলো ভয়ঙ্কর কিছু ধ্বনি। সুতপা চমকে উঠল। তার শরীর ঠান্ডা হয়ে এসেছে। এ কি শুধুই তার মনের ভুল, নাকি সত্যিই কেউ কথা বলছে? সে নিজের মনকে শক্ত করে আবার কান পাতল। এবার শব্দটা আরও স্পষ্ট, তবে তা কোনো আর্তনাদ নয়, বরং যেন এক হিংস্র ফিসফিসানি। সুতপার বুক ধড়ফড় করতে লাগল। তার মনে হলো এই গাছ যেন কোনো গভীর বিদ্বেষ লুকিয়ে রেখেছে। এ কি সেই কুমারী মেয়ের আত্মা? সে কি শিকার খুঁজে বেড়াচ্ছে? হঠাৎ করেই গাছের গুড়িতে ছোঁয়ানো সুতপার হাতটা যেন বিদ্যুতের ছ্যাঁকা খেল। সে তীব্র যন্ত্রণায় হাত সরিয়ে নিল। তার হাতে একরকম লালচে দাগ পড়েছে, যেন কেউ গরম কিছু দিয়ে ছ্যাঁকা দিয়েছে। সুতপা ভয় পেয়ে দুপা পিছিয়ে এলো। তাহলে কি সত্যি এই গাছের গভীরে কোনো অতৃপ্ত আত্মা বাস করে? তার মনে পড়ল মায়ের কথা, অপঘাতে মৃত এক কুমারী মেয়ে, যার অতৃপ্ত আত্মা এই গাছে আশ্রয় নিয়েছে। সে নাকি জোয়ান মেয়েদের উপরে নজর দেয়, তাদের নিজের দিকে টেনে নেয়। এই ছ্যাঁকা কি সেই আত্মারই অস্তিত্বের প্রমাণ? সুতপা দ্রুত সেখান থেকে সরে এলো, কিন্তু তার মনে এক নতুন আতঙ্ক বাসা বেঁধেছে। এই আত্মা কি প্রতিশোধ চাইছে? আর কেন যুবতী মেয়েদের উপরেই তার এত আক্রোশ? সুতপার মনে তখন দুটো বিষয়ই কাজ করছিল, তীব্র ভয় আর এক অদ্ভুত জেদ। হাতের লালচে ছ্যাঁকার দাগটা যেন কেবল শারীরিক যন্ত্রণা নয়, একটা স্পষ্ট প্রমাণ, যা তার মনে অলৌকিক বিশ্বাসকে দৃঢ় করেছে। ওই অশ্বত্থ তলায় সত্যিই এমন কিছু আছে যা তার কল্পনারও অতীত। সেই পচা গন্ধ, ফিসফিসানি, আর শেষে সেই ছ্যাঁকা, সব যেন তাকে একটা ইশারা করছিল, ভয়ঙ্কর বিপদের ইশারা। সেদিন বাড়ি ফিরে সুতপা নিজেকে ঘরে আটকে রাখল। মায়ের অসংখ্য প্রশ্ন এড়িয়ে গেল সে। তার চোখে মুখে যে আতঙ্ক ফুটে উঠেছিল তা মাকে চিন্তিত করল ঠিকই, কিন্তু সুতপা মুখে কুলু পাটল। সে জানে মাকে এসব বললে মা আরও বেশি ভয় পাবে, হয়তো তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলবে। কিন্তু সুতপার মনে তখন অন্য চিন্তা। এই অশরীরী আত্মা কেন যুবতী মেয়েদের উপরেই নজর দেয়? কেন তার এত আক্রোশ? আর এই ছ্যাঁকার অর্থ কি? রাত যত গভীর হতে লাগল, সুতপার ভয় ততই বাড়তে লাগল। তার মনে হতে লাগল সেই ফিসফিসানি যেন আবার কানে বাজছে। সে ঘরের জানালা দরজা সব শক্ত করে বন্ধ করে দিল। মধ্যরাতে, যখন সব কিছু নিস্তব্ধ, সুতপা বিছানায় শুয়ে ছটফট করছিল। হঠাৎ তার মনে হলো ঘরের ভিতরের তাপমাত্রা যেন কমে যাচ্ছে। একটা হিম শীতল বাতাস যেন জানালার কপাট ভেদ করে ভিতরে ঢুকছে, যদিও জানালাগুলো বন্ধ। তার শরীরের লোম খাড়া হয়ে উঠল। সুতপা চোখ বন্ধ করে রইল। বুকের ভিতরটা ধুকপুক করছিল তার। সে স্পষ্ট অনুভব করতে পারছিল
ঘরের মধ্যে যেন কেউ ঢুকেছে। সেই পচা তীব্র গন্ধটা আবার তার নাকে এসে লাগল। সেদিন ঝোড়ার কাছ থেকে ফেরার পথে যে গন্ধটা পেয়েছিল তার চেয়েও তীব্র আর অসহনীয়। সুতপা পাশ ফিরে শুয়ে নিজেকে কাঁথায় জড়িয়ে নিল। তার মনে হচ্ছিল তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে আবার শুনতে পেল সেই শব্দটা, শুকনো পাতার উপরে ঘষে ঘষে কেউ যেন এগিয়ে আসছে। শব্দটা তার বিছানার পাশেই ক্রমশ স্পষ্ট হচ্ছে। সুতপা প্রাণপণে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। সে নিজেকে বোঝাতে চাইল এটা তার মনের ভুল, তার ভয়ার্ত মনের অলীক কল্পনা। কিন্তু বেশিক্ষণ সে চোখ বন্ধ করে থাকতে পারল না। তীব্র আতঙ্কের মাঝেও কৌতূহলে সে চোখ মেলে তাকালো। শোয়ার আগেই সে ঘরের লণ্ঠনটা নিভিয়ে দিয়েছিল। জানালার দুই কপাটের মাঝের সামান্য একটু ফাঁক থেকে চাঁদের আলোর অস্পষ্ট রেখা ভিতরে প্রবেশ করছে। সেই আলোয় দৃষ্টির কোনো তফাৎ হয় না। অবরুদ্ধ অন্ধকার তার দৃষ্টিকে জড়িয়ে রেখেছে। কিছুই দেখতে পেল না সুতপা। তবু অনুভব করল কেউ যেন তার বিছানার কিনারায় এসে দাঁড়িয়েছে। বাতাসের প্রবাহ আরও শীতল হলো। তার মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিসফিস করছে, কিন্তু কোনো শব্দ নেই। শুধু একটা শীতল নিঃশ্বাস তার গাল ছুঁয়ে গেল। সুতপার শরীর অবশ হয়ে গেছে। সে চাইলেও নড়াচড়া করতে পারছিল না। এই প্রথম সে এত কাছ থেকে এমন অলৌকিক কিছুর অস্তিত্ব অনুভব করছিল। তার মনে হলো সেই লাল চোখ দুটো যেন অন্ধকারে তার দিকেই তাকিয়ে আছে। এমন অনুভূতি যে বাস্তবে হওয়া সম্ভব তা এতদিন সুতপা কখনো কল্পনাও করেনি। এই প্রেতাত্মা কি তাকে গ্রাস করতে এসেছে? সুতপা জ্ঞান হারালো না, শুধু তার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। ভোরের আলো ফুটতেই সুতপার চোখের পাতা কাঁপল, কিন্তু তার দৃষ্টিতে সেই আগের স্নিগ্ধতা আর নেই। রাতের অন্ধকারে তার সঙ্গে যা ঘটেছে তা কেবল ভয়ের স্মৃতি নয়, বরং তার সত্তার গভীরে এক বীজের মতো রোপিত হয়েছে। ঘুম ভাঙলেও তার শরীর জুড়ে এক ভারী অচেনা অনুভূতি। মনে হচ্ছে তার ভিতরের আমিটা যেন আর আগের মতো নেই। সুতপা বিছানা ছেড়ে উঠল। তার শরীর দুর্বল, কিন্তু তার মধ্যে এক অন্যরকম অস্থিরতা। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক রকম উজ্জ্বল হয়ে আছে। পলক পড়ছে যেন অনিচ্ছাকৃতভাবে। তার ঠোঁটের কোণে এক অব্যক্ত বাঁকা হাসি খেলে গেল, যা সুতপার পরিচিত হাসির থেকে সম্পূর্ণ আলাদা। একটু পরে সুতপার মা রান্নাঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো। সুতপা রান্নাঘরের মেঝেতে বসে একটা কাঁচা মাছ চিবোচ্ছে। মাছের আঁশ তার ঠোঁটের পাশে লেগে আছে। মায়ের আর্ত চিৎকার তার কানে পৌঁছালো কিনা সন্দেহ। সুতপা অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। তার চোখে কোনো পরিচিত অভিব্যক্তি নেই। সুতপা, এ কি করছিস তুই? মা ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল।
সুতপা কোনো উত্তর দিল না, শুধু এক অদ্ভুত গোঁ গোঁ শব্দ তার গলা দিয়ে বের হলো, যেন কোনো পশু কাতরাচ্ছে। তার ব্যবহার ক্রমশ অস্বাভাবিক হতে শুরু করল। দিনের বেলায় সে চুপচাপ ঘরের কোণে বসে থাকে, আপন মনে বিড়বিড় করে অর্থহীন কথা বলে। রাতের অন্ধকারে তার ঘরের ভিতর থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে আসে। সে কান্না মুহূর্তেই ভয়ঙ্কর হাসিতে পরিণত হয়। মাঝে মধ্যেই গ্রামের মহিলারা ঝোড়ার পথে জল আনতে গিয়ে সুতপাকে দেখে আঁতকে ওঠে। তার লম্বা চুল রুক্ষ, মুখ শুকনো, তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ, যেন শিকার ধরার জন্য অপেক্ষা করছে। তার হাঁটা চলার ধরন পাল্টে গেছে, যেন কোনো শিকারী নিঃশব্দে তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। মায়ের কান্না আর আকুতি সুতপার কানে পৌঁছায় না। সুতপার মুখের দিকে তাকিয়ে চেনা যায় না সেই শান্ত নম্র মেয়েটিকে। তার চোখে এক লালচে আভা, যা সে অশ্বত্থতলায় অনুভব করেছিল, এখন যেন স্থায়ীভাবে সুতপার চোখের তারায় তা বাসা বেঁধেছে। তার কথা বলা প্রায় বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে শুধু অস্পষ্ট গোঙানি আর হিসহিসানি শোনা যায়। একদিন সন্ধ্যায় গ্রামের কয়েকজন সাহসী যুবক তাকে ঝোড়ার পথে দেখতে পেল। সে অশ্বত্থ গাছটার নিচে বসে মাটি আঁচড়াচ্ছে। সেখানে বাতাসে ছড়িয়ে আছে সেই পচা দম বন্ধ করা গন্ধ। তারা ভয়ে ধারে ঘেঁষার সাহস পেল না। গ্রামের মানুষ বুঝতে পারছিল অশ্বত্থের অভিশাপ সুতপাকে দিনে দিনে গ্রাস করছে। সেই কুমারী আত্মার কালো ছায়া তার মধ্যে প্রবেশ করেছে আর ধীরে ধীরে তার মনুষ্যত্ব কেড়ে নিচ্ছে। সুতপা এখন আর সুতপা নেই, সে যেন সেই অতৃপ্ত আত্মারই প্রতিচ্ছবি, তার ক্রোধ আর ঘৃণার জীবন্ত প্রকাশ। সুতপার পরিবর্তন গ্রামের সকলের চোখেই ধরা পড়ল। যে মেয়েটা পড়াশোনা করেছে, এই কদিন আগেও যে সংসারের কাজ বলতে গেলে একা হাতে সামলাতো, সেই মেয়েটাই এখন পরিচিতদের কাছে এক আতঙ্ক। মা দিনের পর দিন কেঁদে মরছেন, কিন্তু সুতপার কাছে তার কান্নার কোনো মূল্য নেই। সে মায়ের চোখের দিকে তাকিয়ে থাকে শূন্য দৃষ্টিতে, যেন মাকে চিনতেই পারে না। গ্রামের বৈদ্য, গুণিন সবাই চেষ্টা করল সুতপাকে সুস্থ করতে, কিন্তু কোনো লাভ হলো না। তারা একে একে হাল ছেড়ে দিল। তাদের মতে সুতপার উপর এমন এক সত্তার ভর হয়েছে যাকে প্রতিহত করা মানুষের অসাধ্য। একদিন গভীর রাতে, যখন গোটা গ্রাম ঘুমে আচ্ছন্ন, সুতপার ঘর থেকে এক ভয়ঙ্কর আর্তনাদ ভেসে এলো। মা দৌড়ে গেলেন মেয়ের ঘরের দিকে, কিন্তু ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। মা দরজায় ধাক্কা মারতে লাগলেন। সুতপা, সুতপা, মারে কি হয়েছে তোর? কি হয়েছে তোর? ভিতর থেকে কোনো সাড়া নেই। শব্দ শুনতে পেয়ে আশেপাশের প্রতিবেশীরা ছুটে এলো। ঘরের দরজা তারা ভেঙে ফেলল। ঘরের ভিতরে যে দৃশ্য ছিল তা তাদের স্তম্ভিত করে দিল। সুতপা নেই, জানালা খোলা, আর মেঝেতে কিছু শুকনো পাতার স্তূপ ছড়িয়ে আছে। সুতপার মায়ের মনে পড়ল শাশুড়ির কাছে শোনা কথাগুলো। ডাইনি অমাবস্যার রাতে তার কালো ছায়া নিয়ে আসে। আজ অমাবস্যা। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল।
তারা টর্চ আর লাঠি নিয়ে সুতপার সন্ধানে বেরিয়ে পড়ল। তাদের সবারই ধারণা সুতপা নিশ্চয়ই অশ্বত্থ গাছের দিকে গেছে। ঝোড়ার পথ ধরে তারা ছুটতে লাগল। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের পায়ের শব্দ আর চাপা উৎকণ্ঠার আওয়াজ শোনা যাচ্ছিল। তারা যখন অশ্বত্থ গাছের কাছে পৌঁছালো, তখন এক অবিশ্বাস্য দৃশ্য তাদের চোখে পড়ল। পূর্ণিমার আলো এই গাছটা যেন আরও বিশাল আর ভয়ঙ্কর দেখাচ্ছে। গাছের সবথেকে উঁচু ডালে এক নারী মূর্তি বসে আছে। তার লম্বা চুল বাতাসে ভাসছে, আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। নারী মূর্তিটি বিড়বিড় করে কিছু বলছে, যা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সমস্ত জায়গাটা সেই তীব্র কটু গন্ধতে ভরে আছে। গ্রামের মানুষ ভয়ে থমকে দাঁড়ালো। এ রূপ সুতপার নয়, কিন্তু তাদের মন বলছিল এ সেই অভিশপ্ত আত্মারই নতুন রূপ। সুতপা তার শরীর ছেড়ে দিয়েছে, আর সেই আত্মা তার দেহকে আশ্রয় করে তার শিকার সম্পূর্ণ করেছে। সেই অতৃপ্ত আত্মা যেন শত শত বছরের আক্রোশ নিয়ে গাছের ডালে বসে এক বীভৎস হাসি হাসছে। হঠাৎই গাছের গোড়ায় জমাট বাঁধা অন্ধকার থেকে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। গ্রামের মানুষ চমকে উঠল। তারা এগিয়ে দেখল, ওই অন্ধকারে গাছের নিচে মাটিতে লুটিয়ে আছে একটি মেয়ের শরীর। শরীরটা রিতার। তার শরীর নিথর, প্রাণহীন। তার চোখ দুটো খোলা, আর তাতে যেন এক গভীর আতঙ্কের ছাপ। সুতপার মা চিৎকার করে উঠলেন, রিতা! গ্রামের মানুষের বুঝতে আর বাকি রইল না সেই ডাইনি বা অতৃপ্ত আত্মা সুতপাকে শুধু গ্রাস করেই ক্ষান্ত হয়নি, তার মাধ্যমে সে রিতারও প্রাণ কেড়ে নিয়েছে। অশ্বত্থের অভিশাপ যেন এক মূর্ত রূপ ধারণ করেছে, যা গ্রামে একের পর এক যুবতীর বলি চায়। গ্রামের সবাই ভয়ে জড়সড় হয়ে গেল। এই অভিশাপের শেষ কোথায় তা কেউ জানে না। সুতপার মা রিতার প্রাণহীন শরীরের পাশে বসে হাউমাউ করে কাঁদতে লাগল। সূর্য ওঠার আগেই রিতার শেষকৃত্য সম্পন্ন করা হলো, কারণ গ্রামের কেউ চায়নি ওই অশুভ শক্তির আঘাতে মৃত শরীরটাকে দিনের আলো ফোটা পর্যন্ত আগলে রাখতে। কিন্তু ভয় তো আর চাপা থাকে না। রিতা আর সুতপার মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল আশেপাশের সব গ্রামে। গ্রামের লোকজন বলতে গেলে প্রায় নিজেদের বাড়িতে বন্দি করে ফেলল। সন্ধ্যা নামলেই গ্রামের পথঘাট জনশূন্য হয়ে পড়ে। শিশুরা ভয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরে, আর বড়রা ফিসফিস করে আলোচনা করে কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। কেউ কেউ গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবতে শুরু করল। সুতপার মা, সেও এখন প্রায় বাকরুদ্ধ। তার মেয়ের এমন অপঘাত মৃত্যুর পর পাথরের মতো হয়ে গেছে। গ্রামের মোড়ল, যিনি এতদিন এসব কুসংস্কারকে পাত্তা দিতেন না, তিনিও এবার চিন্তিত হয়ে পড়লেন। একের পর এক ঘটনা প্রমাণ করে দিচ্ছে ওই অশ্বত্থ গাছটা সাধারণ নয়। তিনি সবাইকে নিয়ে একটা জরুরি বৈঠক ডাকলেন। সবাই একমত হলো যে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে কিছু একটা করতেই হবে। অনেক খোঁজাখুঁজির পর বহু দূরের এক গ্রাম থেকে এক গুণিনকে পাওয়া গেল। বেশ বয়স হয়েছে তার। তিনি বললেন, এই আত্মা সাধারণ নয়, এক অতৃপ্ত কুমারী আত্মা, যার অপঘাতে মৃত্যু হয়েছিল। তার প্রতিশোধের আগুন নিভবে না যতক্ষণ না তার আকাঙ্ক্ষা পূরণ হয়, অথবা
তাকে চিরতরে শান্ত করা যায়। গুনিন আরও বললেন, এই আত্মা যুবতী মেয়েদের উপরে নজর দেয় কারণ তার নিজের জীবন যৌবনে অকালে শেষ হয়েছিল। সে চায় তার মতো অন্য মেয়েদেরও জীবন নষ্ট হোক। গ্রামের মানুষজন উৎকণ্ঠিত হয়ে উপায় জিজ্ঞাসা করল। তার উত্তরে গুনিন বললেন, এই আত্মাকে শান্ত করার একটাই উপায়। যে স্থানে তার অপঘাতে মৃত্যু হয়েছিল সেই স্থানে তার শেষকৃত্য সম্পন্ন করতে হবে, যা সে পায়নি। কিন্তু তার জন্য প্রয়োজন এক নির্ভীক হৃদয়, যে ওই গাছের কাছে গিয়ে তার আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। আর এই শেষকৃত্যের পদ্ধতিও হবে অন্যরকম। গ্রামের সবাই চুপ করে রইল। কে যাবে সেই অভিশপ্ত গাছের কাছে? কে কথা বলবে সেই ভয়ঙ্কর আত্মার সঙ্গে? সুতোপার আর রীতার পরিণতি দেখে কেউ আর ঝুঁকি নিতে রাজি নয়। কিন্তু গ্রামের এক তরুণ, যার নাম শঙ্কর, সে এগিয়ে এলো। শঙ্কর সুতোপার বাল্যবন্ধু। সুতোপার এই পরিণতি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সে বলল, আমি যাব। সুতোপা আমার বন্ধু ছিল। যদি এই অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করতে পারি তাহলে সুতোপার আত্মাও শান্তি পাবে। শঙ্করের কথায় সবাই অবাক হলো। তার এই সাহসিকতা দেখে মোড়ল তাকে আশীর্বাদ করলেন। গুনিন শঙ্করকে কিছু মন্ত্র আর একটি পবিত্র মাদুলি দিলেন, যা তাকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে। পরের দিন অমাবস্যা। গ্রামের সবাই শঙ্করের জন্য প্রার্থনা করতে লাগল। নির্দিষ্ট সময়ে শঙ্কর একাই চলল সেই অভিশপ্ত অশ্বত্থ গাছের দিকে। তার মনে ভয় থাকলেও সুতোপার প্রতি তার বন্ধুত্বের টান তাকে আরও বেশি শক্তিশালী করে তুলছিল। সে জানে না তার ভাগ্যে কি আছে, কিন্তু সে প্রস্তুত। সে চায় এই অভিশাপের অবসান হোক, গ্রামের মানুষ আবার শান্তিতে বাস করুক, আর সুতোপার আত্মা মুক্তি পাক। অমাবস্যার গভীর রাত। আকাশ মেঘে ঢাকা। তারার আলো দেখা যাচ্ছে না। গ্রামের পথঘাট নিস্তব্ধ। শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হাঁক শোনা যাচ্ছে। শঙ্কর ধীর পায়ে এগিয়ে চলেছে সেই অভিশপ্ত অশ্বত্থ গাছের দিকে। তার হাতে গুনিনের দেওয়া মাদুলিটা শক্ত করে ধরা, আর মনে মনে সে মন্ত্র জপ করছে। ভয়ে তার বুক চিড়ে যাচ্ছিল, কিন্তু সুতোপার জন্য তার দৃঢ় সংকল্প তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। অশ্বত্থ গাছের কাছে পৌঁছাতেই শঙ্করের গা কাঁটা দিয়ে উঠল। গাছটা যেন আরও বেশি অন্ধকার আর রহস্যময় দেখাচ্ছে। তার বিশাল শাখা প্রশাখাগুলো যেন আকাশের দিকে হাত বাড়িয়ে আছে, আর তার গোড়ায় জমাট বেঁধে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা। সেই পচা তীব্র গন্ধটা তার নাকে এসে পৌঁছালো। শঙ্কর গাছের দিকে এগিয়ে গেল। হঠাৎই গাছের ভিতর থেকে এক শীতল বাতাস তার শরীর ছুঁয়ে গেল। তার মনে হলো কেউ যেন তাকে স্বাগত জানাচ্ছে, অথবা সতর্ক করছে। সে মাদুলিটা আরও শক্ত করে ধরল। কে ওখানে? শঙ্করের গলা কেঁপে উঠল। কোনো উত্তর এলো না। শুধু গাছের পাতাগুলো যেন মৃদু শব্দ করে কেঁপে উঠল। শঙ্কর গাছের গুঁড়িতে হাত রাখল, গুনিনের নির্দেশ মতো। সঙ্গে সঙ্গে তার হাতে যেন ছ্যাঁকা লাগল, ঠিক যেমন সুতোপার হয়েছিল। কিন্তু শঙ্কর হাত সরিয়ে নিল না। সে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে লাগল। হঠাৎই গাছের ভিতর থেকে এক অদ্ভুত ফিসফিসানি ভেসে এলো।
কেন এসেছিস? তুই কি আমাকে ধ্বংস করতে চাস? শঙ্করের শরীর ঠান্ডা হয়ে গেল। সে চোখ মেলল। অন্ধকারের মাঝে এক অস্পষ্ট নারী মূর্তি ভেসে উঠেছে। তার চোখ দুটো আগুনের মতো লাল, আর তার লম্বা চুল বাতাসে উঠছে। এই সেই অতৃপ্ত আত্মা যার কথা গুণিন বলেছিলেন। আমি সুতপার বন্ধু। শঙ্কর সাহস করে বলল, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। নারী মূর্তিটি বিকৃত হাসি হাসল। মুক্তি? আমার মুক্তি নেই। আমি রক্ত চাই, আমি রক্ত চাই, গ্রামের সব যুবতীর রক্ত চাই। শঙ্কর দৃঢ় কণ্ঠে বলল, প্রতিশোধ নিয়ে তুমি শান্তি পাবে না। তোমার আত্মা আরো বেশি অস্থির হবে। আমি তোমার যন্ত্রণা বুঝি, তোমার কষ্ট, তোমার বঞ্চনা, কিন্তু তোমাকে এবারে শান্ত হতে হবে। আর কারো প্রাণ তুমি নেবে না। তোমার সময় শেষ হয়েছে। শঙ্কর গুণিনের দেওয়া মন্ত্রগুলো আরো জোরে জপ করতে লাগলো, আর মাদুলিটা নারী মূর্তির দিকে তুলে ধরল। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল শুধু গভীর সহানুভূতি আর মুক্তির ডাক। আত্মা যেন তার কথায় থমকে গেল। তার লাল চোখ দুটোতে ক্ষণিকের জন্য যেন এক বিষণ্ণতার ছায়া নেমে এলো। সেই তীব্র পচা গন্ধটাও যেন কিছুটা কমে এলো। আমি জানি তোমার কোনো শেষকৃত্য হয়নি, তবুও তোমার আত্মা মুক্তি পেতে পারে। ওই গাছ তোমাকে আর আটকে রাখতে পারবে না। সে গাছের চারদিকে প্রদক্ষিণ করতে লাগলো, মন্ত্র জপ করতে করতে। হঠাৎই গাছের উপর থেকে এক তীক্ষ্ণ চিৎকারের শব্দ কানে এলো। যে চিৎকার মোটেই আক্রোশের নয়, বরং প্রাণপণ যন্ত্রণার বহিঃপ্রকাশ। গাছটা প্রবলভাবে কাঁপতে শুরু করলো। সেই পচা গন্ধটা চূড়ান্ত তীব্রতা পেয়ে যেন এক মুহূর্তের জন্য শঙ্করকে গ্রাস করল। তারপর মুহূর্তেই তা উধাও হয়ে গেল। নারী মূর্তিটিও মিলিয়ে গেল। তার লাল চোখ দুটো যেন শেষবারের মতো শঙ্করের দিকে তাকিয়েছিল, কিন্তু তাতে কোনো ক্রোধ ছিল না। গাছটা স্থির হলো। চারপাশটা কেমন যেন হালকা আর শান্ত মনে হলো। সেই দমবন্ধ করা পরিবেশ আর নেই। শঙ্করের হাতে ধরা মাদুলিটা হঠাৎই গরম হয়ে উঠল, তারপর নিমেষেই শীতল হয়ে গেল। শঙ্কর নিশ্চিত হলো ওই অতৃপ্ত আত্মা মুক্তি পেয়েছে। তখন ভোরের আবছা আলো ফুটতে শুরু করেছে। শঙ্কর ক্লান্ত পায়ে গ্রামের দিকে ফিরে চলল। তার শরীর অবসন্ন, কিন্তু মন হালকা। গোটা গ্রামের মানুষ ভয়ে ভয়ে তার জন্য অপেক্ষা করছিল। শঙ্করকে অক্ষত দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মুখে বিজয়ের চিহ্ন। এরপর থেকে গ্রামের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। সেই থমথমে নীরবতা বিদায় হয়েছে। সুতপার মা বলতে গেলে সর্বস্ব হারিয়েছে। মেয়ে আর কখনোই ফিরে আসবে না। তবুও যেন তার হৃদয়ে একটু স্বস্তি ফিরেছে যে এ গ্রামের আর কোনো মেয়ের এমন পরিণতি হবে না। গ্রামের মানুষের মনে বিশ্বাস জন্মালো অশ্বত্থের অভিশাপ কেটে গেছে। সেই গাছটা এখনো দাঁড়িয়ে আছে ঝোড়ার পথের পাশে, কিন্তু তার অন্ধকার ছায়া আর গ্রামের মানুষের মনে ভয় জাগায় না। সুতপা আর রীতার আত্মাও কি মুক্তি পেয়েছিল, নাকি তাদের শেষ পরিণতি অন্য কিছু? তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। কিন্তু গ্রামের মানুষ বুঝতে পারল অশরীরী জগতের সঙ্গে এই যুদ্ধের আপাতত এখানেই ইতি। মানুষের সাহস আর সহমর্মিতাই হয়তো শেষ পর্যন্ত জয়ী হলো ওই অতৃপ্ত আত্মার বিরুদ্ধে।
শুনছিলেন সৌমেন মজুমদারের কলমে ভূতের গল্প ঝোড়ার পথের ভয়। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অরিতা, সোমা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। কেমন লেগেছে ঝটপট জানান কমেন্ট বক্সে। লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেকটা উৎসাহ যোগায়। আর আবার বলছি, নতুন হলে আমাদের আসরে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, নয়তো ভালো ভালো গল্প মিস করে যাবেন।